তাহলে চ্যাপ্টার নাম্বার 5 এ কি রয়েছে, তোমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। আচ্ছা, জার্নাল এন্ট্রি মানে বলে দিই কি জিনিস। ওই যে আগের দিন তোমরা একটা অ্যাকাউন্টকে ডেবিট করেছিলে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলে, ওটাই হচ্ছে জার্নাল এন্ট্রি। আগের দিন যে তোমরা একটা ট্রানজেকশানে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে একটা অ্যাকাউন্টকে ডেবিট আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলে, ওটাই হচ্ছে জার্নাল এন্ট্রি। ঠিক আছে? ওটা যখন একটা ফরম্যাটের মধ্যে লিখবে, তো সেটা হয়ে যাবে জার্নাল এন্ট্রির বই। সেটা হয়ে যাবে জার্নাল এন্ট্রির বই। তো তাহলে A4 পেজে তুমি যদি একটা ফরম্যাট বানাও, তাহলে জার্নাল এন্ট্রি করতে গেলে তার যে ফরম্যাট রয়েছে সেটা কি ধরনের রয়েছে। আগের দিন কিন্তু আমরা কোনো ফরম্যাটই করেছি কি, জাস্ট লিখেছি একটা অ্যাকাউন্ট ডেবিট একটা অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু তোমাকে যদি ফরম্যাটে করতে হয়, তোমাকে যদি জার্নাল এন্ট্রির বুক মেনটেন করতে হয়, আগের দিন যে একটা এন্ট্রি ডেবিট আর একটা এন্ট্রি ক্রেডিট করেছো সেটা যদি একটা বইতে মেনটেন করতে হয়, তাহলে কি ফরম্যাটে মেনটেন করে করবে সেটাই দেখানো হচ্ছে। তাহলে ইন দ্য বুকস অফ কোন কোম্পানির বইতে হচ্ছে, যারা দেখতে পাচ্ছ না তারা বইতে দেখবে। বইতে রয়েছে ওপরে ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাট একটা রয়েছে। ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ প্রথম কলামটা দেখো, প্রথম কলামটা কিসের রয়েছে, ডেটের। সেকেন্ড কলাম কি রয়েছে, পার্টিকুলার্সের। থার্ড কলাম কিসের রয়েছে, এলএফ এর। আর ফোর্থ কলাম কিসের রয়েছে, অ্যামাউন্ট। ওপরে ডেবিট, তাই তো, উপরে ডেবিট বা ভেতরেও ডেবিট লিখতে পারো, ওখানে যেমন লেখা রয়েছে কোনো অসুবিধা নেই। তারপরে অ্যামাউন্ট ক্রেডিট। তার মানে আগের দিন আমরা যে ডেবিট ক্রেডিট দেখেছিলাম দুটো অ্যাকাউন্টের, তো এই ফরম্যাটে সেটা লিখতে হবে, সেটাই লিখতে হবে এই ফরম্যাটের ভেতরে। এলএফ এর মানে হচ্ছে লেজার ফোলিও। এটা হচ্ছে জার্নাল বুক, যাতে তুমি এন্ট্রি করছো একটা অ্যাকাউন্ট ডেবিট আর একটা অ্যাকাউন্ট ক্রেডিট করে লিখবে, বই করে রেখেছো। এর পরের স্টেজে একটা কাজ রয়েছে, এর পরের স্টেজ যে কাজ রয়েছে সেটা হচ্ছে লেজার বানানো, ঠিক আছে, তার একটা খাতা। তো লেজার ফোলিও, এখানে যে এন্ট্রিটা করবে সেটা ওই বইতে কত নম্বর পাতাতে যাচ্ছে সেটার মেনশন। লেজার ফোলিও বলতে লেজার বইয়ের কত নম্বর পাতায় এখন যে এন্ট্রিটা তুমি করতে যাচ্ছ যাবে। তো লেজার ফোলিও এখন কোনো, এখন যেহেতু ট্যালিতে কাজ হয়, মানে ট্যালিতে বলতে অ্যাকাউন্টিং সফটওয়্যারের থ্রু দিয়ে কাজ হয়ে থাকে, তো এলএফ এর কোনো রেলিভেন্সই নেই। ঠিক আছে, আগে রেলিভেন্স থাকতো কি, জার্নালটা তো আমি করেছি জার্নালের বইতে, সেখান থেকে লেজারে যাচ্ছে কত নম্বর পাতায় মেনশন করতে হতো, যেমন লেটারে মেনশন করতে হয় যে উইথ রেফারেন্স টু ডেটেড এত আই রিপ্লাই। না না না, ওইভাবে থাকবে না। তো এখন তুমি লেজারের যে কলামটা রয়েছে সেটাকে তুমি ইগনোর করতে পারো, কারণ তার রেলিভেন্সই নেই। লেজার যে এই যে সরু করে যে কলামটা রয়েছে লেজার ফোলিও এলএফ, সেটাকে তুমি ইগনোর করতে পারো, সেটার কোনো রেলিভেন্সই নেই। তুমি জাস্ট সেটাকে মেনটেন করবে, ট্রেডিশনালি মেনটেন হয়ে আসছে বলে। ঠিক আছে, তাহলে ইন দ্য বুকস অফ উপরে কি লিখতে হয়েছে, জার্নাল। ইন দ্য বুকস অফ জার্নাল, তাহলে এই ফরম্যাটের ভেতরেই তোমাকে কি করতে হবে, একটা এন্ট্রিকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। তাহলেই তোমার একটা ট্রানজেকশন রেকর্ড করা কমপ্লিট হবে, সেটাকেই বলা হবে জার্নাল এন্ট্রি। তো আমরা দেখে নেব। দেখো, জার্নাল এন্ট্রি যে করবে মানে ট্রানজেকশন রেকর্ড যে করবে, জার্নাল এন্ট্রি যে করবে বা ট্রানজেকশন রেকর্ড যে করবে, একটা অ্যাকাউন্টকে ডেবিট একটা অ্যাকাউন্টকে ক্রেডিট, তোমাকে তো ট্রানজেকশন হতে হবে। তো এখানে দেখো কার সাথে ট্রানজেকশন হয়েছে, একটা দেওয়া রয়েছে এক্সাম্পল, অ্যাকাউন্টেন্ট অফ সুনিমিক্স লিমিটেড। তোমাদের বইতে সেম আছে, দেখো তো সেম আছে তো, সুনিমিক্স লিমিটেড বলে। অ্যাকাউন্টেন্ট অফ সুনিমিক্স লিমিটেড, ইউ আর অ্যাকাউন্টেন্ট অফ, তুমি অ্যাকাউন্টেন্ট তাহলে কোন কোম্পানির,
তুমি সোনিমিক্স লিমিটেড, তাহলে তুমি কোন ডকুমেন্ট পেয়েছো? এই ডকুমেন্টটা পেয়েছো। তাহলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট তোমার কাছে কোন ডকুমেন্ট এসে গেছে? এই ডকুমেন্ট এসে গেছে, তোমাকে এন্ট্রি করতে হবে। বলো কি এন্ট্রি পাস করবে? সোনিমিক্স লিমিটেডের অ্যাকাউন্ট্যান্ট হিসাবে তুমি দেখলে কি আমার একটা মানে যে ডকুমেন্টটা এসেছে সেটা কোথা থেকে এসেছে? সানন্দা প্রিন্টার্স থেকে, সানন্দা প্রিন্টার্স অ্যান্ড স্টেশনার্স থেকে এসেছে। সানন্দা প্রিন্টার্স অ্যান্ড স্টেশনার্স থেকে এসেছে। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিছু ইনভয়েস প্রিন্ট হয়েছে। ইনভয়েস প্রিন্ট বলতে ওই বিল, বিল প্রিন্ট হয়েছে। পেন কিনেছো, A4 পেপার কিনেছো, স্টেপলার কিনেছো, লেখা রয়েছে। তো এটা দেখে তোমার কি মনে হয়? সোনিমিক্স লিমিটেড এগুলো কিনেছে অফিস ইউজের জন্য, না ওগুলো আবার সেল করার জন্য? অফিস ইউজের জন্য। তাহলে তুমি এটা বুঝতে পারলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অফ সোনিমিক্স লিমিটেড যে সোনিমিক্স লিমিটেড এগুলো কিনেছে অফিসের ইউজের জন্য। তাহলে অফিসের ইউজের জন্য যদি কোনো ছোটোখাটো জিনিস হয় তাগুলো সে তার যে এক্সপেন্স আমরা পাঠিয়ে দেব স্টেশনারি এক্সপেন্সের অ্যাকাউন্টে, অফিস স্টেশনারি। এগুলোকে বলা হবে সবই একসাথে অফিস স্টেশনারি এক্সপেন্স। অফিস স্টেশনারি এক্সপেন্স, তাহলে অ্যাকাউন্টের নাম হয়ে যাবে অফিস স্টেশনারি। তাহলে খরচা কত টাকা খরচা হচ্ছে দেখতে পাচ্ছ? 2325। 2325। আচ্ছা, যে তোমাকে বিল করেছে, যে তোমাকে বিল করেছে, কে বিল করেছে? সানন্দা। সানন্দা যে বিল করেছে তার বিলে ভালো করে দেখো, তুমি তাকে পেমেন্ট করে দিয়েছো কি করনি? পেমেন্ট করে দিয়েছো। তাহলে আমি বলেছিলাম কোনো ট্রানজেকশনে তোমাকে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে। এখানে ট্রানজেকশন হয়েছে কি এইসব আইটেম কিনেছো, অফিস স্টেশনারি কিনেছো ক্যাশে সানন্দা প্রিন্টার্সের কাছ থেকে। তাহলে এবার দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করো, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা পার্সোনাল অ্যাকাউন্ট না। আমি আগের দিন বলেছিলাম যদি কোনো পার্টিকে পেমেন্ট করে দাও সেই পার্টির নাম তুমি লিখবে কেন? সাপোজ তুমি ওখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এলে, ঠিক আছে, তুমি রেস্টুরেন্ট দোকানের নাম মনে রাখবে? মনে রাখবে না যদি তুমি পেমেন্ট করে দাও। যদি ধার থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে, কারণ পরে চাইবে সে। তো সিমিলারলি এখানে যেহেতু তুমি পেমেন্ট করে দিয়েছো তাহলে আমার সানন্দার প্রিন্টার্সের নাম মনে রাখার দরকার নেই। তার মানে ওর অ্যাকাউন্ট আমি লিখবই না, ওই অ্যাকাউন্ট আসবেই না। তার মানে ক্যাশ তো আসবেই। আরেকটা, আরেকটা কি আসবে? আরেকটা আসবে তোমার খরচার নাম। খরচার নাম হচ্ছে স্টেশনারি এক্সপেন্স। তাহলে খরচার অ্যাকাউন্ট আর একটা ক্যাশের অ্যাকাউন্ট। তার তাহলে এখন তুমি গোল্ডেন রুল ফলো করো, গোল্ডেন রুল বা মডার্ন রুল। আচ্ছা, গোল্ডেন রুল ফলো করার চেষ্টা করো। গোল্ডেন আছে, গোল্ডেন রুল আছে, গোল্ডেন। গোল্ডেন রুল ফলো করে বলো যে এক্সপেন্স হলে কি হয়? এক্সপেন্স হলে কি হয়? ডেবিট হয়। তাহলে কি লেখা হবে? অফিস অফিস স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। অফিস স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ক্যাশ যেহেতু চলে গেছে, রিয়েল অ্যাকাউন্টে রুলে কি বলে? ডেবিট, যেটা চলে যাবে তার মানে ক্যাশ ক্রেডিট হবে। সেটা কি করা আছে? দেখো তো, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, স্টেশনারি অ্যাকাউন্ট করা আছে, অফিস স্টেশনারি, স্টেশনারি ঠিকই আছে। তাহলে দেখো ন্যারেশন লিখতে হয়েছে। ন্যারেশনের মানে এখানে কিন্তু ইংরেজির যে ইংলিশ যে গ্রামার রয়েছে ন্যারেশন চেঞ্জ নয়। ন্যারেশনের মিনিং হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি লিখতে হয়েছে, এটাকে ন্যারেশনই বলা হয়, কিন্তু ন্যারেশন মানে এখানে ওই ন্যারেশন নয়। ডেসক্রিপশন কি লিখতে হয়েছে? বিং স্টেশনারি পারচেজ বাই ক্যাশ ভাইড বিল নাম্বার। ঠিক আছে, বিল নাম্বারটা মেনশন করতে হয়েছে তাকি তোমার যে বিল তুমি জমিয়ে রেখেছো সেই কোন বিলের এগেনস্টে তুমি এই এন্ট্রিটা করেছো তা বোঝা যায়। ইনভয়েস নাম্বার মানে বিল নাম্বার, এই যে বিলটা পাওয়া গেল, উপরের বিলটা। বুঝতে পারলে? আমি আগের দিন বলেছিলাম যে
এখানে তাহলে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো আমরা আগের দিন এইভাবেই লিখেছিলাম, কিন্তু যখন তুমি বুকস মেনটেন করছো মানে খাতা মেনটেন করে করছো, তখন লেখার স্টাইলটা অন্যরকম হবে। লেখার স্টাইলটা কিন্তু এরকম হবে না। তখন যেটা ক্রেডিটের আইটেম সেটা লিখতে হবে টু দিয়ে, টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রেডিট আর লেখার দরকার নেই, টু দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে লেখার স্টাইল, আর কিছুই না। টু ক্যাশ অ্যাকাউন্ট মানে বোঝাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিটেই আছে। ঠিক আছে, এরপরে দেখো ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল। ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল মানে মালিক তার বিজনেস স্টার্ট করেছে, মালিক তার বিজনেস স্টার্ট করেছে। তোমাদের ওখানে কার নাম লেখা রয়েছে বলো তো? রাহুল স্টার্ট করেছে তার বিজনেস। আচ্ছা, আমার এখানেও রাহুল রয়েছে। সিগনেচার কার আছে দেখো তো? সুনীল শর্মা বর্মা। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে সেপারেট এন্টিটি কনসেপ্টে তোমাকে কি করতে হবে? সেপারেট এন্টিটি কনসেপ্টে তোমাকে মনে রাখতে হবে অ্যাকাউন্টিং এর সময় মালিক ও তার বিজনেস আলাদা। তাহলে এখানে যেহেতু মালিক বিজনেসে টাকা লাগাচ্ছে, মালিক কি নেবে? রিসিপ্ট কপি নেবে। তো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কি? রিসিপ্ট কপি। কে ইস্যু করেছে? বিজনেস ইস্যু করেছে। বিজনেসের নাম কি? রাহুল এন্টারপ্রাইজ। আমার এখানে ভুল প্রিন্টিং রয়েছে, তোমাদের এখানে রাহুল এন্টারপ্রাইজ রয়েছে, তো রাহুল এন্টারপ্রাইজই হবে। রাহুল এন্টারপ্রাইজ হবে, এখানে কোম্পানি দিয়ে দিয়েছে, তাহলে রাহুল এন্টারপ্রাইজ বিজনেসের নাম। তাহলে বিজনেসের বিহাফে সাইন করেছে ফর রাহুল এন্টারপ্রাইজ। তাহলে মালিক এখানে কিন্তু রাহুল, তার বিজনেসের নাম রাহুল এন্টারপ্রাইজ। যেহেতু সে বিজনেসে টাকা লাগিয়েছে, সে তাহলে রিসিপ্ট কপি নিচ্ছে কার কাছ থেকে? বিজনেসের কাছ থেকে, রাহুল এন্টারপ্রাইজের কাছ থেকে। তার বিজনেসের কাজের লোক কে আছে? সুনীল বর্মা, সে সাইন করে দিয়েছে। অ্যাকাউন্টেন্ট বলতে পারো, ম্যানেজার বলতে পারো। ঠিক আছে, সেই জন্য লেখা রয়েছে রিসিভ, রিসিভ উইথ থ্যাঙ্কস কার কাছ থেকে এসেছে টাকা? রাহুল শর্মার কাছ থেকে, যে কি প্রপাইটর রয়েছে। অ্যাজ ক্যাপিটাল ইন্ট্রোডাকশন, ক্যাপিটাল লাগিয়েছে অ্যাজ ক্যাপিটাল। কিসে পেয়েছে বলেছে কি? ক্যাশেই তো পেয়েছে, ক্যাশে কি টিক চিহ্ন আছে? তাহলে বাকিগুলো কি করতে হবে? স্ট্রাইক থ্রো করে দিতে হবে, ক্যাশটাই তো হবে। ড্রাফটে তো আসেনি টাকা, চেকে তো আসেনি টাকা, ক্যাশটা থাকবে। বাকিগুলো স্ট্রাইক থ্রো, ড্রন হবে না, এগুলো আর কিছু হবে না। ₹50,000 কোথায় চেকে আসছে? আচ্ছা, তাহলে আমরা এন্ট্রি কি করব? বিজনেসে টাকা আসছে, বিজনেসের দিক থেকে ভাবো, বিজনেসে টাকা আসছে, টাকা বাড়ছে, অ্যাসেটস কামস ইন। রিয়েল অ্যাকাউন্টে কি বলেছে? হোয়াট অ্যাসেট কামস ইন? টাকা এসেছে, ক্যাশ, তাহলে অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? তাহলে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা কি অ্যাকাউন্ট? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে মালিকের অ্যাকাউন্ট বলেছিলাম যে মালিকের দুটো অ্যাকাউন্ট হবে, ক্যাপিটাল আর ড্রয়িং। ক্যাপিটাল আর ড্রয়িং, তাহলে এখন কোনটা লাগবে কাজে? ক্যাপিটাল অ্যাকাউন্ট কাজে লাগবে, কারণ টাকা নিয়ে এসেছে, তুলে নিয়ে যাওয়ার সময় ড্রয়িং লাগবে। তো একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট, বিজনেসে ক্যাশ আসছে, অ্যাসেট বাড়ছে, অ্যাসেট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর মালিক যেহেতু ক্যাপিটাল দিচ্ছে, তাহলে মালিকের ক্যাপিটাল কি হবে? বাড়বে। তুমি যদি মডার্ন রুল ফলো করো, সেখানে বলা ছিল না যদি ক্যাপিটাল বাড়ে তখন কি হবে? ডেবিট, সরি সরি, ডেবিট না, ডেবিট, ক্রেডিট হবে। যদি ক্যাপিটাল বাড়ে তার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়ে গেল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল।
এবার তুমি যদি ওই জিনিসটাই যদি তুমি কোন রুলে দেখো, গোল্ডেন রুলে দেখো, গোল্ডেন রুল কি বলেছিল যে গিভার কি হবে, গিভার ক্রেডিট হবে। তাহলে মালিক এখানে কি, গিভার না রিসিভার? মালিক, মালিক কে, গিভার না রিসিভার? গিভার। তাহলে মালিকের অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট হবে। তাহলে ওদিক থেকেও দেখলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, মডার্ন রুলের দিক থেকে দেখলেও ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর ক্যাশ তো অ্যাসেট, তো সে তো ডেবিট হবেই, বাড়ছে। ঠিক আছে, তাহলে সেটা কি করা আছে, করা রয়েছে, করা রয়েছে। ডেটের ফাংশন কি, যেই ডেটে ট্রানজেকশন হয়েছে সেই ডেটে বসাতে হবে। লেফট হ্যান্ড সাইডে ডেটের কলাম দেখতে পাচ্ছ, ডেটটা কি জন্য দেওয়া রয়েছে, যেই ডেটে ট্রানজেকশন হয়েছে। তাহলে 1 তারিখে হয়েছে, বসিয়েছে 1 জানুয়ারি, তো 1 জানুয়ারি লেখা আছে না। তাহলে আমি এটা একবার লিখতে চাইবো, কিভাবে লিখতে হচ্ছে তা কি তুমি বুঝতে পারো। তাহলে ট্রানজেকশনটা কোন ডেটে হয়েছে, 1 জানুয়ারি 2018। তাহলে তোমাদের 19 রয়েছে, আচ্ছা আমি 19 করে দিচ্ছি। এইভাবে লিখবে, এখানে যেটা লিখলাম 01, এটা হচ্ছে ডেট। ওপরে যেটা লিখলাম সেটা হচ্ছে, ওপরে বলতে তোমার নিউমারেটারে যেটা লিখলাম সেটা হচ্ছে মান্থ, নিচে যেটা লিখলাম ইয়ার। এভাবে লিখবে তাকে শর্টে লেখা যায়, মানে তুমি যদি পাশে পাশে লিখতে থাকো জায়গাটা অনেক বড় লাগবে, উপর নিচে লিখলে কম লাগবে। আচ্ছা তাহলে কি লিখবো, ক্যাশ এসেছে, প্রথমে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে বলেছিলাম, ক্যাশ তাহলে আইডেন্টিফাই করে নিয়েছিলাম, ক্যাশ যেহেতু এসেছে ডেবিট হবে টু ক্যাপিটাল হবে। কত টাকার, টাকা ডেবিটের টাকা ডেবিটে বসাবো, ক্রেডিটের টাকা ক্রেডিটে বসাবো। আর ব্র্যাকেটে আমি ন্যারেশন লিখবো, ন্যারেশন মানে কি বলেছি, ডেসক্রিপশন। আর ন্যারেশন অলওয়েজ কি দিয়ে স্টার্ট হবে, বিং দিয়ে স্টার্ট হবে, পাস্টে লেখা হবে, কারণ এই ইভেন্ট তোমার হয়ে গেছে, এই ট্রানজেকশন তোমার হয়ে গেছে, পাস্টেই লেখা হবে, বিং দিয়ে স্টার্ট হবে। বিং ক্যাপিটাল, যে কোনো ভাবে লিখতে পারো, ক্যাশ ইন্ট্রোডিউসড ইন দ্য বিজনেস, ঠিক আছে, বা ক্যাপিটাল ইন্ট্রোডিউসড ইন দ্য বিজনেস, যে কোনো ভাবে লিখতে পারো, মোটামুটি বিং দিয়ে স্টার্টিং হবে আর পাস্টে লিখতে হবে, বিং ক্যাপিটাল ইন্ট্রোডিউস ইন দ্য বিজনেস, introduced introduced in the business, বা ওটাই লিখতে পারো যেটা লেখা ছিল, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল, বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, কোনো অসুবিধা নেই, যে কোনো লিখতে হবে, মোটামুটি তোমাকে বোঝাতে হবে যে যে এন্ট্রিটা করেছো সেটা কি জন্য করেছো, সেটা কি জন্য করেছো। তো এখানে তোমার একটা ট্রানজেকশন হলো কমপ্লিট, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো ফাংশন হচ্ছে, একটা হচ্ছে ডকুমেন্টের কাজ আর একটা হচ্ছে এন্ট্রির কাজ। ডকুমেন্টের কাজ, এন্ট্রির কাজ, প্রত্যেকটা এন্ট্রি তার সাপোর্টিং ডকুমেন্ট থাকবে, প্রত্যেকটা এন্ট্রির তার সাপোর্টিং ডকুমেন্ট থাকবে। এরপরে আমি চলে যাব পারচেজ অফ গুডস। পরে দেখো কার কাছ থেকে গুডস পারচেজ করেছো, রাহুল তো বিজনেস স্টার্ট করে দিয়েছে কত হাজার দিয়ে, 50,000 দিয়ে বিজনেস স্টার্ট করে দিল, এবার তো পারচেজ করতে হবে, তারপরে তো সেল করবে। পারচেজ কার কাছ থেকে করেছে, সুনীলের কাছ থেকে। সুনীল তাকে কি দিয়েছে, একটা ডকুমেন্ট, বিল, যেটাকে আমরা কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে কি বলি, ইনভয়েস, যেটা তোমরা বিল বিল বলো সেটা হচ্ছে কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে ইনভয়েস, ওই একই জিনিস। ইনভয়েস, ইনভয়েস দিয়েছে, সুনীল দিয়েছে, কাকে দিয়েছে, রাহুল অ্যান্ড কোম্পানিকে, রাহুল এন্টারপ্রাইজকে। তো তো আমার এখানে এক্স ওয়াই রয়েছে, আমি এটা কেটে ঠিক করে নেব তাকি তোমাদের সাথে ম্যাচ থাকে, রাহুল
এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজকে দিয়েছে। কত টাকার বিল হচ্ছে পারচেজে? 14,000 এর বিল আছে। তো এখানে তুমি কার অ্যাকাউন্টেন্ট তোমাকে ভুলে গেলে হবে না, তুমি সুনিমিক্স লিমিটেডেরই, সরি সুনিমিক্স নয়, রাহুল এন্টারপ্রাইজের, এখন রাহুল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টেন্ট। তো রাহুল এন্টারপ্রাইজের বিহাফে তোমাকে এখন কি করতে হবে, এন্ট্রি করতে হবে পারচেজ যে হয়েছে, যে বিলটা পারচেজের বিলটা এসেছে তার এগেনস্টে। তাহলে এই বিলের এগেনস্টে এন্ট্রি করো। এন্ট্রি করতে গেলে তোমাকে বলেছি যে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে, তাহলে এখানে এগুলো পারচেজ হয়েছে, তোমাকে দেখতে হবে যেগুলো পারচেজ হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কি কি পারচেজ হয়েছে। টি শার্ট। তাহলে বলো যে কোনো কোম্পানি টি শার্ট কিনেছে 14টা, কোম্পানি নয় এখানে, ছোট প্রপাইটরশিপ বিজনেস 14টা টি শার্ট কিনেছে। তো কি করবে, বিজনেস অফিসের ইউজের জন্য না বিক্রি করবে? অফিসের ইউজের জন্য না বিক্রি করবে? তোমাকে এটা প্রথমে ডিসাইড করতে হবে যে অফিসের ইউজের জন্য না বিক্রি করবে। কারণ অফিসের ইউজের জন্য হলে তার আলাদা ট্রিটমেন্ট, যদি বিক্রি করে তার আলাদা ট্রিটমেন্ট, কিনে বিক্রি করে। যদি কিনে বিক্রি করে তাহলে সেটাকে গুডস হিসাবেই ধরা হয়। যদি অফিসের ইউজের জন্য কেনা হয়ে থাকে তাহলে তার দুটো ট্রিটমেন্ট হতে পারে, স্টেশনারি হতে পারে, বা যদি অ্যাসেট হয় মানে বড় ধরনের, সেটা তাহলে অ্যাসেট হিসাবেই চলে যাবে। তো এখানে আমরা বুঝলাম যে এটা গুডসই, কারণ 14টা শার্ট টি শার্ট কিনেছে, এফ শার্ট কিনেছে। তো গুডস পারচেজ করলে কোন অ্যাকাউন্ট বলেছিলাম কিছুক্ষণ আগেই রিভিশনে আমি বলে দিয়েছি। গুডস পারচেজ করলে কোন অ্যাকাউন্ট? পারচেজ অ্যাকাউন্ট বলে এসেছিলাম, গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট। তো গুডস পারচেজ হয়েছে, এখানে তোমাকে আবার দেখতে হবে যে বিলে কি পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে কি, ক্যাশ কোথাও লেখা রয়েছে বা পেড কোথাও লেখা রয়েছে, পেড। তার মানে তোমার এন্ট্রি কিসে হয়েছে, ধারেই হয়েছে, সরি ট্রানজেকশন ধারেই হয়েছে, ক্রেডিটেই হয়েছে, অন ক্রেডিটেই হয়েছে। যেহেতু এখানে ক্যাশ লেখা নেই বা পেড বলে কোথাও লেখা নেই, তাহলে তোমাকে ধরেই নিতে হবে যে ওই পার্টির কাছ থেকে, সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে তুমি ধারেই কিনেছো। তার মানে একটা অ্যাকাউন্ট তো তোমার আইডেন্টিফাই হয়ে গেছে পারচেস, আর একটা অ্যাকাউন্ট কি হলো, পার্টির নাম, আর একটা পার্টির নাম। তাহলে একটা পারচেস আর একটা পার্টির নাম। তো কোন অ্যাকাউন্ট ডেবিট হবে, কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এবার ডিসাইড করো। পারচেজ খরচা, পারচেজ অ্যাকাউন্ট কি ক্রেডিট বলছে, পারচেজ খরচা, তো ডেবিট হবে। আর সুনীল অ্যান্ড কোম্পানি ক্রেডিট হবে কেন, গোল্ডেন রুলের হিসাবে কেন ক্রেডিট হবে, মডার্ন রুলের হিসাবে কেন ক্রেডিট হবে? গোল্ডেন রুলের হিসাবে গিভার বলেই ক্রেডিট হবে, গিভার সে তোমায় কি দিচ্ছে, গুডস দিচ্ছে। আর মডার্ন রুলের হিসাবে কেন ক্রেডিট হবে, মডার্ন রুলের হিসাবে মডার্ন রুলের হিসাবে মডার্ন রুলের হিসাবে সুনীল অ্যান্ড কোম্পানি কেন ক্রেডিট হবে, সুনীল অ্যান্ড কোম্পানি কেন ক্রেডিট হবে না, সুনীল অ্যান্ড কোম্পানিকে আমাকে টাকা দিতে হবে, এলে আমার লাইবিলিটি বেড়ে গেছে, আমার একজন পার্টি এসে গেছে সুনীল অ্যান্ড কোম্পানি নামে, তাকে আমাকে টাকা দিতে হবে, সেই অ্যাকাউন্টে দেখাতে হবে যে আমার এত টাকার লাইবিলিটি রয়েছে টুয়ার্ডস সুনীল অ্যান্ড কোম্পানি। তার মানে লাইবিলিটি বাড়লে মডার্ন রুলে আমরা কি শিখেছি, ক্রেডিট। তার মানে তুমি যেই রুল ফলো করো না কেন দুটোই সেম রেজাল্ট বেরোবে। আচ্ছা আছে কিনা দেখে নাও, আছে কি, আছে, পারচেজ আর সুনীল অ্যান্ড কোম্পানি ধারে কিনেছে। তাহলে আমি কিরকম লিখবো, আর এটাও লিখে নিব তাহলে। নেক্সট ট্রানজেকশন হয়েছে, তাহলে কি বলেছি যে তোমার একটা জার্নালের খাতা থাকবে, তুমি সেই খাতার পেজ শেষ করে করে যাবে। তো আমার এখানে তো পেজ এখনো শেষ হয়নি, আমি আরো টানতে থাকবো।
তো তারপরে 3 তারিখ লিখবে, বইতে যেভাবে লেখা রয়েছে সেভাবেই লেখা হবে। 3 তারিখ জানুয়ারি 2019। পারচেজ অ্যাকাউন্ট কি হয়ে যাবে তাহলে? ডেবিট টু মিস্টার নয় মেসার্স, মেসার্স আছে কি? মেসার্স, মেসার্স কাকে বোঝায়? যে কোনো বিজনেস অর্গানাইজেশনকে মেসার্স বোঝায়, M/S শর্টে। সুনীল মেসার্স নাও লিখলেও চলবে, সুনীল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। তাহলে ন্যারেশন লিখতে হবে বিং গুডস পারচেজড অন ক্রেডিট। তাহলে ন্যারেশন লেখার সময় বা ডেসক্রিপশন লেখার সময় তোমাকে পাস্ট ফর্ম ফলো করতে হবে, ইংলিশের পাস্ট টেন্সে লিখতে হবে। আমার এখানে পারচেজড ওয়ার্ডটা লেখা রয়েছে ফার্স্ট ফর্মে, যেটা অলরেডি হয়ে গেছে, যে ট্রানজেকশন তোমার অলরেডি হয়ে গেছে। তাহলে আমি টাকা লিখে নেব, কত টাকার? 14,000 টাকার। তাহলে ক্লোজ হয়ে যাবে সেকেন্ড এন্ট্রি। এইভাবে তোমাকে এন্ট্রি করেই যেতে হবে যা যা ট্রানজেকশন হতে থাকবে পরপর। এরপরে আমি চলে যাব মেন স্ট্রিমে। সেল অফ গুডস রয়েছে, সেল অফ গুডস। এখানেও তো রাহুল এন্টারপ্রাইজ রয়েছে, কে সেল করেছে? রাহুল এন্টারপ্রাইজ। আমি তাহলে এটা কেটে রাহুল এন্টারপ্রাইজ করে নেব। রাহুল এন্টারপ্রাইজ 14 হোয়াইট F60 কিনেছিল, তার মধ্যে কতগুলো বিক্রি করলো? 4টে। কত করে বিক্রি করেছে? তো টোটাল ভ্যালু এখানে দাঁড়াচ্ছে 5,000। তো এখানে কাকে বিক্রি করেছে? অনিমেষ। এখানে কি কোথাও পেমেন্ট বলে লেখা রয়েছে? পেমেন্ট হয়ে গেছে বলে? পেমেন্ট হয়ে গেছে বলে তো কোথাও লেখা নেই। তার মানে ক্যাশের ফাংশন আসবে কি? ক্যাশ বা ব্যাংক, তার ফাংশন আসবে কি? ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট আসবেই না। তার মানে এবার আইডেন্টিফাই করো পার্টি, কে এসে যাবে? কাকে সেল করেছে? অনিমেষ অ্যাকাউন্ট আর একটা সেলস অ্যাকাউন্ট। তাহলে সেলস গোল্ডেন রুলের হিসাবে কি হবে? ক্রেডিট, আর অনিমেষ ডেবিট। তাহলে দেখো আছে কি? অনিমেষ ডেবিট, সেলস রয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটাতে চলে যাও, ওটা তাহলে বুঝতে পেরে গেছো, সেলের এন্ট্রি। আচ্ছা এরপরে এসে যাও যে গুডস রিটার্ন হয়েছে ভেন্ডরকে। ভেন্ডর কে ছিল? ভেন্ডর মানে যে বিক্রি করে, ভেন্ডর। না না না, সুনীল, যার কাছ থেকে, হ্যাঁ ওই ভেন্ডর। ভেন্ডর মানে বিক্রেতা, ওকে রিটার্ন করেছো। তো সুনীলের কাছ থেকেই কিনেছিলে, তো ভেন্ডরকে রিটার্ন করেছো, রয়েছে রিটার্ন টু ভেন্ডরের কেস রয়েছে। রিটার্ন টু ভেন্ডরের কেস রয়েছে, কত টাকা রিটার্ন হয়েছে পড়ে দেখো। 3 তারিখে রিটার্ন করেছো 2,000 টাকা রিটার্ন করেছো। কত টাকার কিনেছিলে বলো তো? 14,000-এর কিনেছিলে, তার মধ্যে 2,000 রিটার্ন হচ্ছে, ঠিক আছে। কবে রিটার্ন হচ্ছে? 5 তারিখে। কিনেছিলে 3 তারিখে, রিটার্ন হচ্ছে 5 তারিখে। তো যখনই রিটার্নের কেস আসবে, রিটার্নের কেস, তখন তোমার ডেবিট নোট এসে যাবে। ডেবিট নোট, ক্রেডিট নোট, ডকুমেন্ট, ডকুমেন্ট, যে ডকুমেন্ট ইস্যু হবে, ডকুমেন্ট। রিটার্ন তো করে দিয়েছো তুমি, তার সাথে তো একটা ডকুমেন্টও দিতে হবে। যেমন বিল দিচ্ছ, তার তার সাথে সাথে এন্ট্রি হচ্ছে,
সেল করলে বিল ইস্যু করছো আর সেলের এন্ট্রিও করছো, যেমন পারচেজ করলে পারচেজের বিলও আসছে, এন্ট্রিও করছো। তেমনি পারচেজ করেছিলে তুমি, যাকে রিটার্ন করছো তাকে একটা ডকুমেন্টও দিতে হবে। শুধু বলে দিলে হবে না যে তোমার 2000 টাকার গুডস রিটার্ন করে দিচ্ছি, মানে 2000 টাকার টি শার্ট, এফ শার্ট, হোয়াইট এফ শার্ট রিটার্ন করে দিচ্ছি। ডকুমেন্টে লিখেই পাঠাতে হবে। সেই ডকুমেন্টের নাম কি? ডেবিট নোট বা ক্রেডিট নোট। ডেবিট নোট কখন হবে? ডেবিট নোট যদি তুমি পারচেজ রিটার্ন করো তখন ডেবিট হবে, ডেবিট নোট হবে। আচ্ছা, এখানে আমি ডেবিট নোট ক্রেডিট নোট বলবো কিভাবে, কি পারচেজ করার সময় পার্টিকে তখন কি করে রেখেছিলে? সুনীলকে পারচেজ করার সময় কি করে রেখেছিলে বলো? ক্রেডিট করে রেখেছিলে কি ডেবিট করে রেখেছিলে? সুনীলের কাছ থেকে পারচেজ করার সময় সুনীলকে ডেবিট করে রেখেছিলে কি ক্রেডিট করে রেখেছিলে? ক্রেডিট করে রেখেছিলে। এখন যেহেতু তাকে রিটার্ন হচ্ছে, তাহলে কি করতে হবে? উল্টো করতে হবে, ডেবিট করতে হবে। তার মানে যে ডকুমেন্টটা দেবেন তার নাম কি হবে? ডেবিট নোট। মনে থাকবে। সেলের কেসে এর উল্টো হবে। সেলের কেসে তুমি যাকে সেল করো তাকে কি করে রাখো? ডেবিট করে রাখো। ও যদি রিটার্ন করে তাহলে ওকে আবার একটা ডকুমেন্ট দিতে হবে, ক্রেডিট নোট। বুঝতে পারলে? দেখতে হবে ওর সাথে যখন ট্রানজেকশন হচ্ছিল তখন ওকে কি করে রেখেছিলে, তখন কি করে রেখেছিলে দেখতে হবে। তো এখন যেহেতু তার উল্টো ট্রানজেকশন হচ্ছে, এখন ওর অ্যাকাউন্টকে উল্টো করতে হবে, তার মানে সেই নোট হবে। বুঝতে পারলে? তাহলে এখন ডেবিট নোট কেন হলো? ক্যাশে পারচেজ হলে নর্মালি রিটার্ন হয় না। এবার যদি হয়ে থাকে সেক্ষেত্রে নোট দেওয়ার তো দরকার নেই। নোট তাকেই দিতে হবে যার সাথে তোমার ধারে ট্রানজেকশন হয়েছে, কারণ তার নাম তোমার বইতে রয়েছে। ক্যাশে ট্রানজেকশন হলে তুমি কোনোদিন কারুর নাম লেখো না, ঠিক আছে? রিটার্ন নর্মালি হয় না, ক্যাশে পারচেজ হলে নর্মালি রিটার্ন হয় না। এবার যদি রিটার্ন হয়ে থাকে সেক্ষেত্রে এরকম নোটের কোনো ইয়ে নেই, ঠিক আছে? ডেবিট নোট ক্রেডিট নোট শুধুমাত্র যার সাথে তোমার ধারে ট্রানজেকশন হয়েছে তার সাথেই হবে। আচ্ছা, তাহলে ডকুমেন্ট বুঝতে পারলে যে এই নোটটা কাকে দেওয়া হচ্ছে? সুনীল অ্যান্ড কোম্পানিকে। সুনীল কোম্পানিকে দিয়ে কি বলছো যে তোমার দুটো শার্ট, ঠিক আছে, কোয়ালিটি খারাপ আছে, কোয়ালিটি খারাপ আছে, দুটো শার্ট তোমাকে রিটার্ন করে দেওয়া হলো 2000 টাকা, ডিউ টু ইনফেরিয়র কোয়ালিটি। তাহলে সাইন কে করেছে? এই ডকুমেন্টটা বানাচ্ছে কি? রাহুল এন্টারপ্রাইজই তো বানাচ্ছে, কারণ ওই তো রিটার্ন করবে। তাহলে এটা কি রিটার্ন হলো? পারচেজ রিটার্ন কি সেল রিটার্ন? পারচেজ রিটার্ন। বলেছিলাম গুডস রিলেটেড 4টে অ্যাকাউন্ট রয়েছে। গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট, গুডস সেল করলে সেল রিটার্ন, সেলস অ্যাকাউন্ট, সেল করলে সেলস অ্যাকাউন্ট, গুডস পারচেজ করে রিটার্ন করলে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট, গুডস সেল করেছো রিটার্ন এলে সেলস রিটার্ন। এখানে তাহলে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট এসে যাবে, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট এসে যাবে। পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট আসবে, আরেকটা অ্যাকাউন্ট কি আসবে? সুনীল পার্টি, যার সাথে তোমার ট্রানজেকশন হচ্ছে। সুনীল, সুনীল অ্যান্ড কোম্পানি, এখানে তোমার কাছে রিসিভার কি গিভার এই ট্রানজেকশনে যখন তুমি রিটার্ন করছো? রিসিভার। যখন তুমি তাকে গুডস রিটার্ন করছো এই ট্রানজেকশনে সুনীল হচ্ছে রিসিভার, তাহলে সুনীল ডেবিট হয়ে যাবে। আর পারচেজ রিটার্ন তাহলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। যদি তুমি এটা দেখো যে পারচেজ রিটার্ন কেন ক্রেডিট হলো, পারচেজ রিটার্ন কেন ক্রেডিট হলো? পারচেজ করার সময় যেহেতু তোমার খরচা হচ্ছিল, তুমি ডেবিট করে দিচ্ছিলে খরচাকে। যেহেতু এখন খরচা কমে গেছে
তাহলে পারচেজ রিটার্ন, পারচেজ কমে যাচ্ছে, তো নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পারচেজ রিটার্ন হচ্ছে, কিন্তু খরচা তো কমছে, পারচেজ নামে যে খরচাটা ছিল সেটা কমে যাচ্ছে, এই জন্য পারচেজ রিটার্নকে ক্রেডিট করতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, কারোদের যাওয়ার আছে কি? যাদের 5 মিনিট আগে যাওয়ার দরকার ছিল? না, এখন আর যাওয়ার দরকার নেই, আছে? ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করছি। নেক্সট ডেতে আমি আবার স্টার্ট করব এখান থেকে, যেখানে শেষ করলাম ওখান থেকে স্টার্ট করব।